সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটি সম্পূর্ণ উত্তর। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং সেখানে 50 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো দেখো এই পরীক্ষায় তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে। প্রথম হচ্ছে 4 নম্বর যে অধ্যায় দিল্লির সুলতানি, এরপর 5 নম্বর অধ্যায় মুঘল সাম্রাজ্য, 6 নম্বর অধ্যায় হচ্ছে নগর বণিক ও বাণিজ্য। এই তিনটি অধ্যায় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু ভালোভাবে পড়তে হবে। এবার দেখো কোন অধ্যায় থেকে কি ধরনের তোমাদের প্রশ্ন দেওয়া হবে সেগুলো এখান থেকে দেখে নাও। তোমাদের প্রথমে 5টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে এবং এখান থেকে তোমাদের সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে। তো দিল্লি সুলতানি সেখান থেকে 2টি দেওয়া থাকবে এই এমসিকিউ প্রশ্ন, মুঘল সাম্রাজ্য থেকে থাকবে 2টি আর নগর বণিক ও বাণিজ্য এখান থেকে থাকবে 1টি। এরকম টোটাল 5টি দেওয়া থাকবে এমসিকিউ প্রশ্ন। এরপর থাকবে এসএকিউ প্রশ্ন 5টা দেওয়া থাকবে, এখান থেকে তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে এই প্রশ্নগুলো, ঠিক আছে, এবং 1 নম্বর করে মান দেওয়া থাকবে। তো দিল্লি সুলতানি থেকে থাকবে 2টি, মুঘল সাম্রাজ্য এখান থেকে 2টি দেওয়া থাকবে আর নগর বণিক ও বাণিজ্য এখান থেকে থাকবে 1টি। এরকমভাবে 5টি তোমাদের এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে 1 নম্বর মানের। এরপর 2 নম্বর মানের প্রশ্নে তোমাদের উত্তর লিখতে হবে 2টি, 2 দুগুণে 4 নম্বর, 3টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 2টির উত্তর লিখতে হবে, ঠিক আছে। তোমাদের 3টি অধ্যায় থাকবে, 3টি অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে 2 নম্বর মানের, 3টি দেওয়া থাকবে, সেখান থেকে 2টির উত্তর লিখতে হবে। এরপর 3 নম্বর মানের প্রশ্ন তাই, ঠিক আছে, তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে 3 নম্বর মানের, 3 দুগুণে 6 নম্বর, 3টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটা অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে 3 নম্বর মানের প্রশ্ন। এরপর তোমাদের 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 3টি, ঠিক আছে, প্রতিটা অধ্যায় থেকে 1টি করে 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 3টির মধ্যে 1টির উত্তর লিখতে হবে 5 একে 5 নম্বর। ওকে, এরকম করে 25 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় দেওয়া হবে। ওকে, তো চলো এখন আমরা একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো কিন্তু আমরা এই ভিডিও থেকে দেখব। তার আগে এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। ওকে, এবং কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তো দেখো এই প্রশ্নপত্রের প্রথমে রয়েছে 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। পরের দাগে বলা হচ্ছে টোডারমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী, প্রধানমন্ত্রী, অভিভাবক না সেনাপতি। তো টোডারমল কে ছিলেন? আকবরের টোডারমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। পরের দাগে হচ্ছে অল রিহলা রচনা করেন বদাউনি ইবন বতুতা ফেরিস্তানা রাজিয়া। তো অল রিহলা এটা কে রচনা করেন? উত্তর হচ্ছে ইবন বতুতা। গোয়ের দাগে হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1538 খ্রিস্টাব্দে, 1527 খ্রিস্টাব্দে, 1526 খ্রিস্টাব্দে, 1525 খ্রিস্টাব্দে। তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। এরপর দেখো ঘয়ের দাগে পাট্টা ও কবুলিয়ত চালু হয়েছিল শাহজাহান, শেরশাহ, আকবর না বাবর এর আমলে। তো পাট্টা ও কবুলিয়ত এটা চালু হয়েছিল শেরশাহের আমলে। নেক্সট হচ্ছে ওঙ্গর দাগে দিল্লির প্রদীপ বা চিরাগ ই দিল্লি বলা হতো শেখ নাসিরুদ্দিন, সেলিম চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, শেখ সুহরাবর্দী নামের সুফি সাধককে। তো দিল্লির প্রদীপ বা চিরাগ ই দিল্লি কাকে বলা হতো? উত্তর হচ্ছে শেখ নাসিরুদ্দিনকে বলা হতো, ঠিক আছে, শেখ নাসিরুদ্দিন নামক সুফি সাধককে। এরপর 2 নম্বর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 5টি প্রশ্ন দেওয়া আছে, এখানেও প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। পরের দাগে সিজদা কি? উত্তর লিখবে সিজদা কথার অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা। এরপর খয়ের দাগে প্রথম এবং শেষ মহিলা সুলতানের নাম লেখো বা নাম কি? তো প্রথম ও শেষ মহিলা সুলতানের নাম হলো সুলতান রাজিয়া। এরপর কয়ের দাগে আকবর নামা কার লেখা? তো আকবর নামা এটা হচ্ছে আবুল ফজলের লেখা। ঘয়ের দাগে বীরবলের আসল নাম কি? উত্তর লিখবে বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস। উঙ্গর দাগে শাহজাহানবাদ শহরের প্রতিষ্ঠাতা কে? উত্তরটা হবে শাহজাহানবাদ শহরের প্রতিষ্ঠাতা হচ্ছেন শাহজাহান। এরপর 3 নম্বর দাগে 2-3টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো, প্রশ্নের মান 2 নম্বর করে, 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে জিজিয়া ও তুরস্ক দণ্ড কি? তোমরা উত্তর লিখছি প্রথমে জিজিয়া। কিছু মুসলমান শাসক তার রাজ্যের অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া কর নিতেন, বিনিময়ে অমুসলমান প্রজারা পেতেন জীবন, ধর্ম পালনের অধিকার ও সম্পত্তির সুরক্ষা। এই কর ছিল মাথাপিছু হিসাবে, ঠিক আছে। এরপর তুরস্ক দণ্ড কি? না কোনো কোনো হিন্দু রাজা জিজিয়া করের অনুকরণে মুসলমান প্রজাদের থেকে কর নিতেন, যার নাম তুরস্ক দণ্ড। তুর্কিদের বা মুসলমানদের উপরে চাপানো করের নাম হচ্ছে তুরস্ক দণ্ড। এরপর ক্ষয়ের দাগে মনসবদারি প্রথার 2টি বৈশিষ্ট্য লেখো। তো মনসবদারি প্রথার 2টি বৈশিষ্ট্য হলো
1 নম্বর, মনসবদারদের নিয়োগ করতেন বাদশাহ স্বয়ং এবং তাদের পদোন্নতিও তার উপরই নির্ভর করত। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মনসবদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল না। এরপর গয়ের দাগে কাকে কেন চিরাগ-ই-দিল্লি বলা হয়? উত্তর লিখবে দিল্লির প্রখ্যাত সুফি সাধক শেখ নাসিরুদ্দিন চিরাগ-ই-দিল্লি নামে পরিচিত ছিলেন। দেওয়ালির সময় হিন্দু মুসলমানরা একসঙ্গে দিল্লির প্রখ্যাত সুফি সাধক শেখ নাসিরুদ্দিন চিরাগ-ই-দিল্লির দরগায় আলোর উৎসব পালন করতেন। পরের প্রশ্ন 4 নম্বর দাগে 4-5টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। তোমরা উত্তর লিখছি ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে সংস্কৃতির বিস্ময়কর উন্নয়ন হয়েছিল। এদের সময়ে বাংলা ভাষা ও সাহিত্য, স্থাপত্য প্রভৃতি বিষয়ের উন্নতি ঘটেছিল। এই সময়ে সুলতানদের অন্য ধর্মমতে বিশ্বাসী মনোভাব বা তাদের ধর্মীয় উদারতা বাংলার সব ধর্মের মানুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বা একে অপরের সঙ্গে মিলিত হওয়ার মনোভাব গড়ে তুলতে সাহায্য করেছিল। ফায়ার দেখা প্রশ্ন টিকা লেখো দিন-ই-ইলাহি। তো এখানে আমরা উত্তর লিখছি বাস্তববাদী আকবর বুঝেছিলেন যে ভারতের মতো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম ধর্মাবলম্বী মুঘলদের পক্ষে একক শক্তিতে সাম্রাজ্য পরিচালনা সম্ভব নয়। তাই উদার ধর্মনীতির মুখোশে আকবর সংখ্যাগুরু হিন্দুদের আনুগত্য লাভ করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করতে চেয়েছিলেন। কিন্তু আকবরের ধর্মনীতি নিছক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল না। রাষ্ট্র পরিচালনার জন্য তিনি সমস্ত প্রতিদ্বন্দ্বী জাতি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিলেন। সকলের প্রতি সহনশীল ও শান্তির এই পথই হল সুলহ-ই-কুল, দিন-ই-ইলাহি হলো এই নীতিরই বাস্তব প্রতিফলন। এরপর গয়ের দাগে বলা হচ্ছে টিকা লেখো দিল্লির লালকেল্লা। তো আমরা এখানে উত্তর লিখছি দিল্লিতে অবস্থিত লালকেল্লার আয়তন আগ্রা দুর্গের দ্বিগুণ। এর পূর্ব দিকে যমুনা নদী ও পশ্চিমে ছিল পরিখা। দুর্গের 4টি বড় দরজা ও 2টি ছোট দরজা ছিল। এর মধ্যে এক ভাগে ছিল রাজ পরিবারের বাসস্থান ও অন্যদিকে ছিল বিভিন্ন দপ্তর। সেই সময় এটি বানাতে খরচ হয়েছিল 91 লক্ষ টাকা। দুর্গ ও শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া জলবাহী নালাগুলিকে বলা হতো নেহর-ই-বিহিসত বা স্বর্গের খাল। এগুলিকে ইসলামী রীতিতে সাম্রাজ্যের সমৃদ্ধির প্রতীক ভাবা হতো। 5 নম্বর দাগে 8-10টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ওকে, প্রশ্নের মান 5 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে তুগলকি কাণ্ড কারখানা সম্পর্কে যা জানো লেখন। তো দেখো আমরা এখানে উত্তর লিখছি তুগলকি কাণ্ড কারখানা। মোহাম্মদ বিন তুগলককে ঐতিহাসিকরা খামখেয়ালি ও পাগলা রাজা বলে অভিহিত করেছেন। তার কাজকর্মকে তুগলকি কাণ্ড কারখানা বলে উল্লেখ করা হয়েছে। ঐতিহাসিকদের মতে মোহাম্মদ বিন তুগলক ছিলেন অস্থির চিত্ত, ধৈর্যহীন ও রাগী মানুষ। তার গৃহীত পরিকল্পনাগুলি সময়োপযোগী ছিল, কিন্তু তা বাস্তবায়িত করার মানসিকতা সুলতানের না থাকার জন্য পরিকল্পনাগুলি ব্যর্থ হয়। তাই মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। ঠিক আছে, এরপর আমরা পয়েন্ট করছি কৃষি বিভাগের লক্ষ্য ব্যর্থ। বাড়তি কর সংগ্রহ করার জন্য দোয়াব অঞ্চলে রাজস্ব বাড়িয়ে দিয়েছিলেন সুলতান। অনাবৃষ্টির ফলে সেখানে শস্যের ক্ষতি হয়েছিল। প্রজারা বাড়তি কর দিতে পারেনি, ফলে তারা বিদ্রোহ করে। সুলতান বাড়তি কর মুকুব করে দেন এবং নষ্ট হওয়া ফসলের জন্য ক্ষতিপূরণ দেন। কৃষকদের সাহায্য করার জন্য সুলতান তকাভি ঋণদান প্রকল্প চালু করেছিলেন। এর ফলে সুলতানের রাজকোষ দেউলিয়া হয়ে পড়েছিল। নেক্সট হচ্ছে তামার মুদ্রা প্রচলন। তার তাম্র মুদ্রার প্রচলন নীতি উপযুক্ত নজরদারির অভাবে ব্যর্থ হয়। একটি কম মূল্যের এবং সহজলভ্য ধাতুর মুদ্রা প্রচলনে যে ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত তা না করায় সারা দেশে নকল মুদ্রায় ভরে যায়। নেক্সট হচ্ছে রাজধানী স্থানান্তরকরণ। অন্যদিকে রাজধানী স্থানান্তরণের সময় সুলতান অত্যন্ত কঠোরতার সঙ্গে দিল্লির সমস্ত মানুষকে দৌলতাবাদে যেতে বাধ্য করেছিলেন। আসলে রাজধানী স্থানান্তরের জন্য কেবল সরকারি দপ্তর, কর্মচারী ও দলিল দস্তাবেজ নিয়ে গেলেই চলত। সাধারণ নাগরিকদের দৌলতাবাদে নিয়ে যাওয়ার দরকার ছিল না। এই সত্যটি তিনি বুঝতে চাননি। নেক্সট হচ্ছে অভিযানের ক্ষেত্রে ব্যর্থ। অভিযানের ক্ষেত্রেও সুলতান অদূরদর্শিতার পরিচয় দেন। কালাজল অভিযানে খাদ্যাভাব, প্রতিকূল আবহাওয়া ও পার্বত্য উপজাতির আক্রমণে সুলতান বাহিনী চূড়ান্ত বিপর্যস্ত হয়। ঠিক আছে, এরপর খয়ের দাগে আকবরের রাজপুত নীতি সম্পর্কে যা জানো লেখো।
এখানে আমরা উত্তর লিখছি আকবরের রাজপুত নীতি। প্রথমে লিখছি ভূমিকা। মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার রাজপুত নীতি। ভারতীয় শৌর্য বীর্যের প্রতীক রাজপুতদের সঙ্গে সম্রাট আকবর মৈত্রীর সম্পর্ক তৈরি করতে সচেষ্ট ছিলেন। রাজপুতরাও মুঘল সাম্রাজ্যের শক্তিস্তম্ভে পরিণত হয়েছিল। রাজপুতদের সম্পর্কে আকবরের গৃহীত নীতি। রাজপুতদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন, যেমন বৈবাহিক সম্পর্কের নীতি, উচ্চ রাজপদে নিয়োগের নীতি, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি এবং যুদ্ধ নীতি। তো প্রথম পয়েন্টে আমরা লিখছি বৈবাহিক সম্পর্কের নীতি। সম্রাট আকবর অম্বরের রাজকন্যা যোধাবাইকে বিকানির ও যোধপুরের রাজকন্যাদের বিবাহ করেন। তাছাড়া আকবর তার পুত্র সেলিমের অর্থাৎ জাহাঙ্গীরের সঙ্গেও রাজপুত রাজকন্যার বিবাহ দেন। উচ্চ রাজপদে নিয়োগ নীতি। সম্রাট আকবর রাজপুতদের উচ্চ পদে নিয়োগ করে তাদের আনুগত্য লাভ করেছিলেন। রাজা বিহারীমল, ভগবান দাস, মানসিংহ প্রমুখ রাজপুতদের তিনি মনসবদার হিসাবে নিযুক্ত করেছিলেন। এরপর হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি। রাজপুতদের সাহায্য ও সহযোগিতা লাভের জন্য আকবর তাদের উপর থেকে তীর্থ কর বা জিজিয়া কর তুলে দেন এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। নেক্সট হচ্ছে যুদ্ধনীতি। অনেক রাজপুত রাজ্য আকবরের বর্ষতা স্বীকার করলেও মেওয়াড়, রণথম্বর প্রভৃতি রাজপুত রাজ্যগুলি কোনোভাবেই আকবরের বর্ষতা স্বীকার করতে রাজি হয়নি। তাই আকবর মেওয়াড়ের বিরুদ্ধে যুদ্ধনীতি অনুসরণ করেন। আকবর মৈত্রী ও যুদ্ধনীতি অনুসরণ করে রাজপুতদের নিজ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন এবং মুঘল সাম্রাজ্যের ভিত সুদৃঢ় হয়। ঠিক আছে, এইভাবে আমরা আকবরের যে রাজপুত নীতি সেটা আমরা লিখলাম। পরের প্রশ্ন হচ্ছে গয়ের দাগে শাহজাহানবাদ নগরের বর্ণনা দাও। তো আমরা উত্তর লিখছি শাহজাহানবাদ নগরের বর্ণনা। শাহজাহানবাদের নাগরিক বসতি ছিল মিশ্র প্রকৃতির। এখানে নানা শ্রেণীর মানুষ বসবাস করত নানা ধরনের বাড়িতে। রাজপুত্র ও উচ্চ পদস্থ আমিররা সুন্দর বাগান বাড়িতে থাকতেন। ধনী বণিকরা টালি দিয়ে সাজানো ইট ও পাথরের বাড়িতে থাকতেন। সাধারণ ব্যবসায়ীরা থাকতো নিজেদের দোকানের ওপরে বা পেছন দিকের ঘরে। সবচেয়ে বড় ও সুন্দর বাড়িকে বলা হতো হাভেলি। এর থেকে নিচু স্তরের বাড়িকে মকান ও কোঠি বলা হতো। সবচেয়ে ছোট ঘরকে বলা হতো কোঠরি। এছাড়া ছিল আলাদা বাংলো বাড়ি। বড় বড় বাড়ির আশেপাশে মাটি ও খড় দিয়ে তৈরি বহু ছোট ছোট কুঁড়ে ঘর ছিল। এইসব কুঁড়েতে সাধারণ সৈনিক, দাসদাসী, কারিগর প্রমুখ মানুষজন থাকত। কুঁড়েতে আগুন লেগে মাঝে মধ্যে অনেক লোক ও গবাদি পশু মারা যেত বলে জানা যায়। তবে বসতি এলাকার মধ্যে কোনো বিভাজন ছিল না। উচ্চপদস্থ আমির ও গরিব কারিগর একই মহল্লায় পাশাপাশি থাকতো। ঠিক আছে, এভাবে দেখো আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। আচ্ছা, এরপর আমরা আরেকটু লিখছি শাহজাহানবাদের প্রধান রাজপথ ছিল দুটি। রাজপথকে বাজার বলা হতো কারণ তার দুপাশে সারিবদ্ধ দোকান ছিল। কোনো কোনো উৎসবে সব সম্প্রদায়ের মানুষ এক হয়ে পরব উদযাপন করত। যেমন দেওয়ালির সময় হিন্দু মুসলমান একসঙ্গে দিল্লির প্রখ্যাত সুফি সাধক শেখ নাসিরুদ্দিন চিরাগি দিল্লির দরগায় আলোর উৎসব পালন করত। মহরমে শিয়া ও সুন্নি সম্প্রদায় যৌথভাবে অংশ নিত। ঠিক আছে, তো দেখো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 2024 সালের হিস্ট্রি সাবজেক্টের এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং তোমাদের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। প্রতিটা প্রশ্নোত্তর অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।